ইলিশ মাছ এভাবে রান্না করলে যে এত চমৎকার হয় আগে জানতাম না। সত্যি বলছি, আগে আমরা জানতামই না। কিভাবে রান্না করছি, কোথা থেকে এইসব শিখেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। হেলনের ডাল দিয়ে কলমি শাক রান্না করব। আজ আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা হেলনের ডাল চিনেন না, কিছুদিন যাবৎ অনেকেই শুধু প্রশ্ন করছেন হেলনের ডাল কি, এটা দেখতে কেমন, খেতে কেমন। সব সময় আমি হেলনের ডাল রান্না করি, তারপরেও আপনাদের শুধু একটাই প্রশ্ন, এই ডাল কি মাসকলাইয়ের ডালের মতো না বিউলির ডালের মতো। আসলে আমি বিউলির ডাল কখনো চিনিও না, বিউলির ডাল কাকে বলে জানিও না। তবে মাসকলাইয়ের ডাল চিনি। হেলনের ডাল মাসকলাইয়ের ডালের মতো নয়, দেখতে মাসকলাইয়ের ডালের মতো, কিন্তু আকারে অনেকটাই বড়, স্বাদে গন্ধেও অন্যরকম। মাসকলাইয়ের ডালের এক স্বাদ আর হেলনের ডালের আরেক স্বাদ। কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে কুচিয়ে নেব। এগুলি হলো জলকলমি, জলাশয়ে যেসব কলমি শাক হয় ওটা। এ দেখুন লতানো লতানো টাইপের, একেবারে কচি, মনে হচ্ছে যেন এইমাত্র উঠিয়ে এনেছে জলাশয় থেকে। হেলনের ডাল আগেরই ভাজা এবং খোসা ছাড়ানো ছিল, সিদ্ধ বসিয়ে দিয়েছি আরও আগে। এরই মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। এই দেখুন, এটা হলো ভাজা খোসা ছাড়ানো হেলনের ডাল। গোটা হেলনের ডালটাও দেখাবো আপনাদের। আপনারা যারা সব সময় আমাদের ভিডিওগুলি দেখেন, আপনাদেরকে আমি দেখিয়েছি হেলনের ডালের গাছ কীরকম, ছড়া ধরে কীরকম, কিভাবে ওটা উঠাতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, সব কিছুই দেখিয়েছি। আর যারা নতুন, দেখেন নাই আগের ভিডিওগুলি, তারাই বেশিরভাগ কমেন্টস করছেন হেলনের ডাল দেখতে কীরকম, খেতে কীরকম, কোথায় হয়, এটা কি বিউলির ডাল নাকি, এটা কি মাসকলাইয়ের ডাল নাকি। বাস্তবে হেলনের ডাল দেখতে কিরকম দেখাবো আপনাদের। সবজিগুলো কেটে কুটে নেই। আলু বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। বরবটিগুলো ধুয়ে কেটে নিয়েছি। আগের দুইটা সিদ্ধ করা আলু আছে, একটা আলু শাকে দেব আর একটা মাছের তরকারিতে দেব। কলমি শাকগুলো এখন কেটে নেব। একেবারে কচি, খুব সুন্দর মতো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শাক সবজি কাটাকুটি হয়ে গেছে, জায়গাটা মুছে নিয়ে রান্নায় চলে যাব। প্রথমে আপনাদেরকে দেখাই হেলনের ডাল। একটা বাটিতে কাঁচা হেলনের ডাল নিয়েছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, যারা কোনোদিন হেলনের ডাল দেখেন নাই, তারা দেখেন এই ডালটা কিরকম। ভাজা খোসা ছাড়ানো হেলনের ডাল কিরকম আর খোসা সহ হেলনের ডাল কিরকম, দেখুন পার্থক্যটা। উপরের খোসাটা একটু কালো টাইপের, কিন্তু ভিতরের ডালটা ডালের মতোই সুন্দর, খুবই সুন্দর। দেখতে যেমন ডালটা সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু এবং চমৎকার। সব কিছুর সাথে মানায়। শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে, সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, মাছ, মাংস, মাছের মাথা, সব কিছু দিয়ে রান্না করা যায়। এই ডালের দুই তিনটা নাম আছে। কেউ বলে হেলনের ডাল, কেউ বলে ফেলনের ডাল, কেউ বলে বেলির ডাল, আবার কেউ বা বলে বেলুর ডাল। তো আমাদের অঞ্চলে অনেকেই বলে বেলুর ডাল, আবার নোয়াখালীর ওদিকের অধিকাংশ মানুষে বলে হেলনের ডাল। আমার কাছে হেলনের ডাল নামটা শুনতে ভালো লাগে, তাই আমি সব সময় বলি হেলনের ডাল। কত সুন্দর ডালটা। আমাদের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে এই ডালের চাষ হয়। অল্প একটু জমিতে ডালের চাষ করলে সারা বছর একটা সংসারের চাহিদা মিটে
বিক্রিও করা যায়। গতকালের একটু মাংস রয়ে গেছে, ইন্ডাকশন ওভেনে সামান্য একটু ফোটানো গরম জল দিয়ে মাংসটা বসিয়ে দিলাম, জাল হোক। এদিকে হেলনের ডাল সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করা একটা আলু দিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি। শাক সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো হয়, এদিকে কাঁচামরিচও ঘরে নাই, উনি বাইরে গেছেন, একটু পরে হয়তোবা নিয়ে আসবেন, কিন্তু রান্না তো হয়ে যাচ্ছে, তাই সামান্য করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। আগের দুইটা সিদ্ধ করা আলু রয়ে গেছে, একটা আলু শাকে দিয়ে দিলাম, আর একটা মাছের তরকারিতে দিয়ে দেব। সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এভাবে চেপে চেপে একটু ভেঙে দেব। ফোড়নে দিচ্ছি রসুন কুচানো, রসুনটাকে বাদামি করে ভেজে নেব, তারপরে শাক দিয়ে দেব। রান্নাঘরের জানালা খোলা থাকলে এরকম লাগে, আবার গ্লাসটা টেনে দিলে দেখতে সুন্দর লাগে। গ্লাস টেনে দিলে আবার কোনো কিছু তেলে দিলে তখন তেল কাজটা ঘরের মধ্যেই থেকে যায়, এজন্য রান্না করার সময় বেশিরভাগ সময় জানালার গ্লাসগুলো খোলা রাখি। একটু হাওয়া লাগে, হাওয়াতে সমস্যা হয়, অনেক সময় চুলাও অফ হয়ে যায়, এই কারণে মাঝে মাঝে জানালা খুলে দেই, মাঝে মাঝে গ্লাসটা আবার টেনে দিই, এরকম করেই রান্না করতে হয়। এরই মধ্যে খুব সুন্দর মতো শাকটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। শাকের কালারটা দেখুন কত সুন্দর। এভাবে মটর ডাল বা অ্যাঙ্করের ডাল যেটাকে বলা হয়, ওই ডাল দিয়েও কিন্তু শাক রান্না করা যায়, খুবই চমৎকার হয়। তেল গরম হলে কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি, ইলিশ মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। মাছ মাখানো এই বাটিতে আলু আর বরবটি একটু মাখিয়ে নেব। আগে আমরা কখনো ভাবতেই পারতাম না যে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করা যায়। আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, ওদের ওদিকে আবার পেঁয়াজ রসুন ছাড়াই মাছ রান্না হয়, কখনো কোনো দিন কেউ পেঁয়াজ দিয়ে মাছ রান্না করে নাই। তো মেয়ে যখন এসে বলছিল যে এভাবে এভাবে ওরা রান্না করে, এ কথা শুনে আমি তখন অবাক হয়ে গিয়েছি। তখন ভাবতে লাগলাম যে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করলে এটা কেমন লাগবে খেতে। ও বলছে মা ভালোই লাগে খেতে। এরপর একদিন ও পেঁয়াজ ছাড়া শুধু এভাবে কালো জিরা ফোড়নে দিয়ে মাছের তরকারি রান্না করেছিল, খুবই চমৎকার লেগেছে। তারপর থেকে ওর কাছে শুনে শুনে মাঝে মাঝে আমি পেঁয়াজ ছাড়া মাছের তরকারি রান্না করি, ভালোই লাগে খেতে। এরপর ফেসবুক ইউটিউবে বিভিন্ন মানুষের রান্নার চ্যানেলেও দেখছি ওভাবেই রান্না করে, তো আমিও এখন মাঝে মাঝে ওই রকমই করি, অনেক ভালো লাগে। স্বাদ মতো লবণ দিলাম, এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি, বেশি ঝাল করব না। সব মিলিয়ে আরও কিছুক্ষণ অল্প তাপে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। জানালাটা খোলা রেখেছি, তার জন্যই ভিডিওটা বেশি সুন্দর আসছে না, কীরকম যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে অতিরিক্ত আলোর কারণে। ভাজা মাছগুলি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ঝোলটা এরকমই রাখবো, বেশি কমাবো না, এরকমই থাকবে। যে কোনো কাজ কেউ এমনি এমনি পারে না, কারো কাছে দেখে শিখে। আমি কখনো ভাবতে পারি নাই পেঁয়াজ ছাড়া মাছ রান্না করব, এখন দেখে দেখে এভাবে রান্না করছি, ভালো লাগে খেতে। আজও শুধু কালো জিরা ফোড়নে দিয়ে রান্না করেছি, মনে হচ্ছে মাছের তরকারিটা খুবই চমৎকার হবে, ঘ্রাণটাও কিন্তু দারুণ লাগছে। রান্নাবান্না শেষ, এখন সোডার দ্রবণ তৈরি করব, হলুদ চা বানাবো। হলুদ গুঁড়ো আর
বেকিং সোডা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে এইমাত্র উনি এনেছিলেন 2টা প্যাকেট। আপনাদেরকে দেখাই। এটা হলো হলুদের বুস্টার, এখানে গোলমরিচের গুঁড়ো মিক্স আছে, আর এটা হলো বেকিং সোডা। এগুলির দাম কিন্তু প্রচুর, তবে জিনিসগুলি একেবারেই খাঁটি। ভালো জিনিস হলে দাম একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। আগে একটা বেকিং সোডা এনেছিল, প্রায় 1.5 মাসের মতো খেয়েছি আমরা 3 জন মানুষ, শেষ হয়ে গেছে। তাই আজ বেকিং সোডার সাথে একটা হলুদের বুস্টারও আনিয়েছি। হলুদ বাটতে বিরক্ত লাগে সব সময়। কয়দিন এটা খাই, তারপর যদি আনতে না পারি তখন আবার কাঁচা হলুদ বেটে খাবো। তবে ডক্টর মুজিবুর রহমান স্যার বলেছিলেন, হলুদের বুস্টারের চেয়ে কাঁচা হলুদ বেটে খেলে ওটাই সবচেয়ে বেশি ভালো। কাঁচা হলুদ আর গোলমরিচ যদি পাটায় মিহি করে বেটে খাওয়া হয়, ওটাই সবচেয়ে ভালো। তো এতদিন কষ্ট করে বেটে খেয়েছি, মাঝে আরও 2বার এরকম হলুদের বুস্টার আনিয়েছিলাম। আজও আনালাম, কয়দিন এটা খাই, তারপর দেখা যাবে। দেখুন, ছোট একটা বয়ম, এই চামচে 1 চামচ হলেই চলবে। একজনের জন্য এই চামচে 1 চামচ। রাখো, তোমারে আগে দিই। আমার নিজ হাতে তৈরি করা আপেল সিডার ভিনেগার উইথ মাদার। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নেব, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দেব। দারুণ একটা দ্রবণ তৈরি হবে। এই দ্রবণটা কিন্তু লেবুর রস দিয়েও করা যায়। তো একদিন লেবুর রস দিয়ে দ্রবণ তৈরি করে খাই, আরেক দিন আপেল সিডার ভিনেগার দিয়ে খাই। আবারও আপেল সিডার ভিনেগারের প্রসেস করতে হবে। ওনাকে বলেছিলাম 1 কেজি ভালো দেখে আপেল আনতে। নর্মাল জল দিয়েছি, হিমালয়া পিঙ্ক সল্ট দিলাম 1 চিমটি পরিমাণ। ভালোভাবে নেড়ে চেড়ে ওনাকে দিয়ে আসি। তারপরে হলুদ চাটা বানাবো। সাথে দেওয়া চামচে 1 চামচ হলুদের বুস্টার নেব। এখানে গোলমরিচ মিক্স আছে। আমরা যেরকম একজনের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 10-12টা গোলমরিচ একসাথে মিহি করে বেটে নেই, ওই রকম পরিমাণ মতোই দেওয়া আছে। 1 টেবিল চামচ পরিমাণ নেব কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল। এটা আমার নিজ হাতে তৈরি করা। সাথে নিয়েছি 1 চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট। প্রথমে নর্মাল জল দেব, এরপরেই দেব ফোটানো গরম জল। পানীয়টা হবে কুসুম গরম। অনেকদিন পর হলুদ বাটা থেকে বাঁচলাম, এটাও ওনাকে দিয়ে আসি। এরপর এভাবে 2 গ্লাস করে আমরাও খেয়ে নেব। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। আমরা এখন দুপুরের খাবার খেতে বসবো। সব কিছু টেবিলে নিয়ে আসছি, আমাদের জন্য খাবার বেড়ে নেব। ফ্যানের বাতাস কত ঠান্ডা, কত ফাইন। নিম পাতারও গতকাল তো খাই না নিম পাতা।
সাতকা মরিচে দেখো কাঁচা মরিচ তো আসিল না, শুকনা মরিচের গুঁড়া দিয়ে এনেছি, পরে না কাঁচা মরিচ এনেছি। কাঁচা মরিচের এত দাম কেন বাড়ি গেল কি জানি। বৃষ্টির কারণে বৃষ্টি বাপরে বাপ, দেখছো নি বাতাসে কি করলো, এত অতিরিক্ত করে বাতাসে। শাক ভালো হয়েছে নি? দারুণ নদীর গেলে তো কোথাও না একবারও, নয়তো বলে স্বাদ হয়েছে তরকারিটা। তো তুমি আবার দিয়ে কি আর কথা শোনা যাবে না, বিকট শব্দ। ওদিকে কিছুক্ষণ বিরতির পর আবার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আর কোনো কথাই শোনা যাবে না। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কলমি শাকটা কতটা চমৎকার হয়েছে দেখুন। একটু একটু করে নিতে নিতে পুরোটাই মনে হয় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলেই ভালো, রাতে তো আর খাবো না, আর রাতের বেলায় শাকসবজি খেতে ইচ্ছাও করে না। রাত ৮টার আগে একটা ডিম ভাজা আর সামান্য একটু চীনাবাদাম ভাজা হলেই চলবে, আর কিছুই লাগবে না। গত কয়েকদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউবে আপনারা অনেকেই কমেন্টস করেছেন, লিখছেন যে আমরা সকালে কি খাই, রাতে কি খাই, দুপুরের খাবার তো দেখাই, সকালে এবং রাতে কি খাই, আবার বিকালের নাস্তায় কি খাই। গত ৬ বছর আগেও অনেক খেয়েছি। সকালবেলায় রুটি, ভাজি, ডিম ভাজা, দুধ চা, এরপরে ১১টার দিকে আবার একটু চা বা বিস্কিট বা এক মুঠো মুড়ি খেয়ে জল খেয়েছি। তারপর ২টা-২.৩০টার দিকে দুপুরের খাবার খেয়েছি। বিকাল ৪টা-৫টার সময় আবার যেকোনো একটা খাবার বানিয়ে সবাই মিলে মজা করে খেয়েছি। তারপরে আবার চা খেয়েছি। এরপর রাত ৯টা-১০টার সময় পেট ভরে ভাত খেয়ে পরে ঘুমিয়েছি। সারা জীবনেই ওভাবে খেয়ে খেয়ে শরীর অনেক মোটা হয়ে গিয়েছিল। ওনারও ডায়াবেটিস ছিল ২০ বছর যাবৎ, কিন্তু আমার তেমন কঠিন কোনো রোগ ছিল না, শুধু একটু মোটা হয়ে গিয়েছিলাম। একটু নয়, অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম, চলতে ফিরতে কষ্ট হচ্ছিল। আর এদিকে ওনার ২০ বছরের ডায়াবেটিস, শেষের ৬ বছর ইনসুলিন নিতে হয়েছিল ঔষধের সাথে সাথে। একসময় দেখলাম একেবারে দেয়ালে যেন পিঠ ঠেকে গেছে, ইনসুলিন ঔষধ কেনার পয়সাও জোগাড় হচ্ছে না। এদিকে ওনার শারীরিক কন্ডিশনও অনেক খারাপ। তখনই একদিন হঠাৎ করে সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় ঔষধ ছাড়া সুস্থ থাকার মূল মন্ত্র পেয়ে গিয়েছিলাম। এরপরে স্যারের অনেকগুলো ভিডিও দেখে সবকিছু জেনে বুঝে যে লাইফস্টাইল ফলো করে প্রথমে শরীরটাকে ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়েছি, যেন ২ ধরনের জ্বালানি দিয়ে শরীরটাকে পরিচালনা করতে পারি। যখনই খাবার খাবো তখন খাবারের শক্তি দিয়ে শরীর চলবে, আর যখন বাইরে থেকে খাবার খাবো না, খাদ্য গ্রহণের ১২ ঘন্টা পর থেকে
ফ্যাট ভাঙা শুরু হবে। তখন ফ্যাটের শক্তি দিয়েই দেহ যন্ত্রটা পরিচালিত হবে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওতে দেখেছি, এক প্লেট ভালো খাবার খেলে, মাছ মাংস দিয়ে এক প্লেট খাবার খেলে 4 ক্যালোরি শক্তি উৎপাদন হয়। আর যদি 1 গ্রাম ফ্যাট ভাঙে তাহলে 9 ক্যালোরি শক্তি উৎপাদন হয়। যখনই আমরা বাইরে থেকে খাবার খাই না তখনই আমাদের শরীর থেকে ফ্যাট ভেঙে শক্তি উৎপাদন হয় এবং সেটা আমরা বুঝতে পারি। তখন ক্ষুধা এবং জলের পিপাসা কিছুই লাগে না, শরীরে প্রচুর শক্তি পাই। আপনারা যে অনেক সময় কমেন্টসের মাধ্যমে বলেন যে কি করে আপনি এত কাজ করেন, কিভাবে এতক্ষণ না খেয়ে থাকেন, এই হলো মূল কারণ। এবার আপনাদের অনেকের প্রশ্ন মোতাবেক বলি, আমরা সকাল, দুপুর, বিকাল এবং রাতে কি কি খাই। সকাল থেকে কিছুই খাই না, 11টা-12টার দিকে হলুদ চা, সোডার দ্রবণ এইসব খেয়ে থাকি। তারপর 2:30-3টা বা 4টার দিকে দুপুরের খাবার খাই, পেট ভরে ভাত খাই, শাকসবজি, মাছ মাংস যখন যা ভাগ্যে জোটে যাই রান্না করি তৃপ্তিমতো দুপুরের খাবারটা খাই। বিকালে আর কিছুই খাই না। সন্ধ্যার আগে বা পরে শুধু 1 কাপ রং চা খাই চিনি ছাড়া, আর কিছুই নয়। রাত 8টার আগে একটা ডিম ভাজা, সাথে 1 মুঠো চীনাবাদাম, অথবা যদি দুপুরের বেঁচে যাওয়া কোনো তরকারি থাকে মন চাইলে ওটা একটু খেয়ে নিই। এই হলো আমাদের সারাদিনের খাদ্য তালিকা। আমরা 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি। বাকি 6 থেকে 4 ঘন্টার মধ্যে যা যা আমাদের ভাগ্যে আছে, যা যা জোগাড় করতে পারি, ওই সব খাবারগুলি পরিমিতভাবে খাই। এখনো অনেকেই শুনলে অবাক হয়ে যান, গত 6 বছর যাবৎ ওনার ডায়াবেটিসের সকল ওষুধ, ইনসুলিন এবং প্রেসারের ওষুধও বাদ দিয়ে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় এখনো পর্যন্ত ভালোই আছে। খাবারটাকে আমরা মেডিসিন হিসাবে গ্রহণ করি। জিহ্বার স্বাদের জন্য, মনের তৃপ্তির জন্য যদি আগের মতো ওইভাবে খাবার খাই তাহলে বাকি জীবন অসুস্থ হয়ে ওষুধ খেয়েই মরতে হবে। জন্মেছি যখন একদিন মরতেই হবে। মৃত্যুর আগ পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি এই আশীর্বাদ করবেন সবাই।